কর্কট রাশির ক্ষেত্রে শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে মীন রাশিতে। এতদিন বক্রী অবস্থায় নিজের নক্ষত্রে ছিল, সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ। এবার এই অক্টোবরের 3 তারিখ 2025 নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আবার অবস্থান করছে এই কর্কট রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে মিথুন রাশিতে। এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু আবার নিজেরই নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিগত দিনে যথেষ্ট আলোচনা করেছি, তার সাথে উত্তরা ভাদ্রপদকেও নিয়েও অনেক কিছু আলোচনা করেছি। তো শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, ভাগ্যের ঘরে অবস্থান শনিদেবের বক্রী অবস্থান, এর কি প্রভাব পড়বে এই কর্কট রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে কর্কট রাশি লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। তো যাই হোক, শনিদেবের এই যে অবস্থান, পূর্বা ভাদ্রপদ অবস্থান বক্রী অবস্থায়, তো শনিদেবের বক্রী কাল হচ্ছে 28 নভেম্বর পর্যন্ত। তবে আজকের যে আলোচনাটা, এটা কিন্তু 11 নভেম্বর পর্যন্ত হবে, কারণ 11 নভেম্বরের পর দেবগুরু বৃহস্পতি আবার বক্রী হয়ে যাবে। তো 11 নভেম্বর পর্যন্তই আলোচনা করব এই নক্ষত্রকে নিয়ে, যে পূর্বা ভাদ্রপদে কীরকম প্রভাব। শনিদেবের তো বর্তমানে ঢাইয়া নাই এবং ভাগ্যের ঘরে শনিদেব অবস্থান করছে। তো যখনই কোনো পাপী গ্রহ ত্রিকোণে অবস্থান করে, তখন তার পাপ প্রভাবটা হারিয়ে ফেলে এবং ওই ঘরকে, মানে ওই ঘরের প্রভাবটাকে একটু কম করে, এটা ঠিক, কিন্তু আবার যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের প্রভাবটাকে বৃদ্ধি করে দেয়। তো শনি তো অবস্থান করছে মীন রাশিতে, দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসলো এই সময়কালে। এর আগে ছিল বক্রী অবস্থায় উত্তরা ভাদ্রপদে, তখন এই রাশিতে অবস্থান করছিল। এবার বক্রী অবস্থায় নিজের নক্ষত্রে থাকাকালীন অনেক দিক থেকেই একটা স্লোনেস, একটা গতিহীন, একটা ধীর গতি, এগুলো কিন্তু নিয়ে এসেছিল। সেই সময় বিশেষভাবে বলেছিলাম হিসাবের উপর বিশেষভাবে খেয়াল রাখতে। তবে শনির যে অবস্থান নিজের নক্ষত্রে ছিল, এতেও কিন্তু অনেক কাজ হয়েছে মকর রাশি বলছে এই কর্কট রাশির, অনেক দিক থেকে আবার ভালো জিনিসও উঠে এসছে। তো এবার যে শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে পূর্বা ভাদ্রপদ, এই নক্ষত্রও কিন্তু আবার যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাবে এই কর্কট রাশি। কারণ এই নক্ষত্রে পরিবর্তন হয়ে যাওয়া এবং তার সাথে আর কয়েকদিন পরে 18 তারিখে দেবগুরু বৃহস্পতিও কিন্তু উচ্চ অবস্থায় চলে আসবে রাশির উপরে। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এতদিন থাকবে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তারপরে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং অপরদিকে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো, সেইগুলো কিন্তু বিশেষ কার্যকরী হচ্ছে এই সময়কালে 18 তারিখ না আসা পর্যন্ত। কারণ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র থেকেও শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। আর নবম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতি থাকে বিশেষ কৃপা, এবং শনির দশম দৃষ্টিতে থাকে আবার কর্মের ফল পেয়ে যাওয়া, সেটা হচ্ছে কিন্তু দশম দৃষ্টি। তো দেবগুরু বৃহস্পতির এরপরে যখন আবার রাশি পরিবর্তন করবে, উচ্চ অবস্থায় চলে আসবে, তখন এই শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে। কারণ রাহু তো অবস্থান করছে আগে থেকে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে আবার শনিও পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে। আবার শনির দশম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির রাশিতেও পড়ছে, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি এতদিন রাহুর উপর দৃষ্টি ছিল, শনির মূল ত্রিকোণ রাশিতে কুম্ভ রাশির উপর দৃষ্টি ছিল। এবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থেকে শনির সাধারণ রাশি মকর রাশিতেও দৃষ্টি থাকবে, তার সাথে নবম দৃষ্টি থাকবে মীন রাশিতে। আর মীন রাশিতে তো শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং নক্ষত্রে। তাহলে এই সময়কালে শনিদেব কিন্তু বিশেষভাবে কৃপা লাভ করতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির, অর্থাৎ ভাগ্যের ঘরে এই যে শনির অবস্থান আর দেবগুরু বৃহস্পতির যে উচ্চ অবস্থায় রাশির উপর অবস্থান, তার যে দৃষ্টি শনির উপর পড়ছে ভাগ্যের ঘরে, এটা একটা মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। আগামী দিনে 50-51 দিন এই কর্কট রাশি মানে সর্বোচ্চ ভালো ফল পেতে যাচ্ছে জীবনে। এই কর্কট রাশি চারিদিক থেকে উন্নতির চরম শিখরে উঠে যাবে এই কর্কট রাশি। এর আগে ঢাইয়া যে চলছিল কর্কট রাশির জীবনে,
যে একটা কালো প্রভাব, কালো দাগ, কালো ছায়া যেভাবে ঘিরে ফেলেছিল কর্কট রাশিকে, মানে ব্যতিব্যস্ত করে দিয়েছিল। কিছু কিছু দাদা দিদি ভাই বোনদের জীবনকে মানে নরক করে দিয়েছিল, এরকম অবস্থা যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিল। তো তাদের ক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, মানে এই সময়কালে যে বিগত দিনে যা যা হারিয়েছিল সেই সমস্ত কিছু ফেরত পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। কারণ শনি আর রাহু সম্পূর্ণভাবে গুরু রাহিত্যে চলে আসবে, উচ্চ গুরু অবস্থান করবে, তার দৃষ্টি থাকবে ভাগ্যের ঘরে, মানে মহান থেকে মহান ভাগ্যবান যোগ এই সময়কাল হচ্ছে। তবে সবার ক্ষেত্রে সমান হবে সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। কর্কট রাশি সময় যথেষ্ট পক্ষে চলে আসছে, কর্কট রাশির খুবই ভালো সময়, অত্যধিক ভালো সময়। ভাগ্যের সঙ্গ পাবে, না হওয়া কাজ যেখানটাতে মানে কল্পনার বাইরে, যে আমি এই কাজটা করেছি, আমি এরকম ফলের আশা করছি, কিন্তু সেই ফলের থেকে আরো বেশি অধিক ফল পেয়ে যাওয়া জীবনে, এটাই তো ভাগ্য বলে। তো এই সময়কালে কিন্তু ভাগ্য মানে 10 কদম এগিয়ে থাকবে কর্কট রাশির, যেটা হাতে নিবে সেটাতে সাকসেস পাবে, এরকম অবস্থা। এবং যে নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এটা কিন্তু খুবই ভালো নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আধ্যাত্মিক পবিত্রী এই নক্ষত্রের মধ্যে থাকে। কারণ এই নক্ষত্রের যে সিম্বল, যে মানে নক্ষত্রের অধিপতি তো দেবগুরু বৃহস্পতি, এবং যে নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অজয় একপদা, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, যেটা হচ্ছে রুদ্রের অবতার। এক কথায় বলতে গেলে যে নিজের শারীরিক কষ্টকে সহ্য করেও নিজের কাজ হাসিল করা অথবা লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে। এবং এই নক্ষত্রের যে অধিপতি দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিও কিন্তু যে অবস্থানে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রও কিন্তু ধনুষবান, অর্থাৎ এখানটাতেও একটা কর্মের দিকে লক্ষ্যভেদ হয়ে যাওয়া। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, অর্থাৎ ভাগ্যকে লক্ষ্যভেদ করবে, যে কোনো কাজ করতে গেলে সেই ক্ষেত্রেই কিন্তু ভাগ্যের সঙ্গটা পাবে। এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরেরই অধিপতি, তারই দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে এবং শনির উপরে থাকছে। আর শনি থেকে কি বোঝায়? শনি থেকে শ্রম, শনি থেকে কর্ম, শনি থেকে দায়িত্ব, শনি থেকে সেবা, এগুলো কিন্তু বুঝায়। এবং শনি বক্রী অবস্থায় ছিল এবং যে নিজের নক্ষত্রে ছিল, এবার গুরুর নক্ষত্রে চলে এসে তাহলে ধর্ম জিনিসটার উপর বিশেষভাবে এই সময়কালে মানে ধর্মের পথে চলা, ধর্মের কর্ম করা, এই রকম জিনিসগুলো বেশি উঠে আসছে এই সময়কালে, এই জিনিসগুলো। এবং এই জিনিসগুলোর সাথে যারা ধর্ম আধ্যাত্মিক জগতের সাথে বেশি করে জুড়ে থাকবে, তাদের ভাগ্য মানে চরম উন্নতির জায়গায় নিয়ে যাবে। কারণ শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘরে বিষ রাশিতে, শনির সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে যোগাযোগের ঘর কন্যা রাশিতে, এবং শনির কিন্তু দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। সব দিক থেকে একটা উন্নতির যোগ, সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা বাড়বে, যোগাযোগ ব্যবস্থা হবে, ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ হবে, একাধিক লাভের রাস্তা তৈরি হবে, শত্রুদের মধ্যে বিজয় হাসিল হবে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন কর্কট রাশি, তাদের যে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে, শত্রুদের থেকে অনেক এগিয়ে থাকবে, দূরদৃষ্টি সম্পূর্ণ হবে, জিনিসপত্র লোকজন সবাইকে চিনতে পারবে, সামনে থাকা ব্যক্তিকে অবশ্যই চিনতে পারবে, চিটিংবাজ লোকদের বুঝতে পারবে, দ্রুত লোকদের চিনতে পারবে, সমস্ত দিক থেকে একটা উন্নতির জায়গা। কর্মক্ষেত্রে সরকারি দিক থেকে এগিয়ে থাকবে, সরকারি যে কাজগুলো এই সময়কালে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা কর্মের মানে চারিদিক থেকে উন্নতি, সন্তান যে কর্ম করবে সেই কর্মের বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। পিতা মাতাদের সন্তানের প্রতি যে একটা মানে যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা এই সময়কালে দূর হবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে পুরুষার্থের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অর্থ, টাকা পয়সা। আর শনির কিন্তু দৃষ্টিই থাকছে তৃতীয় দৃষ্টি সেই লাভের ঘরে, মনের ইচ্ছা বাসনাকে পূরণ করবে, অর্থাৎ টাকা পয়সা আয় ইনকামের দিকে যথেষ্টভাবে ছুটে যাবে, যে কিভাবে নিজের ইনকাম করা যায়, কিভাবে ইনকামের একাধিক রাস্তা তৈরি করা যায়, সেই জিনিসগুলো। এই নক্ষত্রের যে বললাম যে নিজের মানে শারীরিক কষ্ট দিয়েও সহ্য করে নিজের কাজ হাসিল করে নেওয়া, যেটা হচ্ছে অজয় একপদা, এক পায়ে দাঁড়িয়ে থেকে যে তপস্যা, এই তপস্যা কিন্তু মহাভারতের যুগে করেছিল হচ্ছে অর্জুন, শিবের উপাসনা করেছিল এক পায়ে দাঁড়িয়ে থেকে, এবং সে শিবের কিন্তু ভোলে যাওয়ার বিশেষ কৃপা সে সময় লাভ করেছিল। তো সেই জিনিসগুলো বিগত দিনে যে কষ্ট অনুভব করেছে, দুঃখ কষ্ট জ্বালা অনুভব করেছে, এই সময়কালে কিন্তু একটা দুর্দান্ত সময় হতে যাচ্ছে। এই নক্ষত্রের যে একটা যে গাছের চিহ্ন দেওয়া হয়েছে সেটা কিন্তু আম গাছকেই দেওয়া হয়েছে। আম কি, আম হচ্ছে কাঁচা অবস্থায় খুবই টক থাকে, তারপরে যখন পেকে যায় তখন কিন্তু মিষ্টি স্বাদ হয়ে যায়, যার এই আম। তো সেরকম কিন্তু যে জীবনে বিগত দিনে যে কষ্ট, যে কষ্টকে ঢাইয়ার সময় পেয়েছিল, সেই শনি কিন্তু এখন ভাগ্যের ঘরে অবস্থান এবং গুরুর দৃষ্টি পড়ার দরুন
এই শনি কিন্তু এখন দিতে বাধ্য হবে এই কর্কট রাশিকে, জীবনের চরম উন্নতির জায়গা দিয়ে দিবে। তবে এই সময়কালে যারা প্রশাসন লেভেলের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে মানে নিজের কর্মের জন্য প্রশংসিত হবে কর্মক্ষেত্রে, যে সরকারের থেকে অ্যাওয়ার্ড এগুলো পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, গোয়েন্দা এগুলো জিনিস। আবার শিক্ষার দিক থেকে উচ্চশিক্ষা, গবেষণা, লেখালেখি, বিজ্ঞানী এই সমস্ত দিক থেকে কিন্তু চরম উন্নতির জায়গা হয়ে যাবে। যারা শিক্ষার দিক থেকে কঠিন গবেষণার কাজে যুক্ত রয়েছেন, বিগত দিনে সাকসেস হচ্ছিলেন না কোনো কিছু, সেই দিক থেকে চরম উন্নতির যোগ রয়েছে। যারা সিবিআই, সিআইডি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কর্মের চেষ্টা করছেন বা ডিফেন্স লাইনে কর্মের চেষ্টা করছেন, তাদের এই সময়কালে হবে। যারা ব্যবসায়িক পথে রয়েছেন, বড় বড় মানে ব্যবসায়িকদের মানে ভালো ভালো মহাজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে, সম্পর্ক একটা ভালো জায়গায় চলে আসবে, খুবই একটা ভালো সম্পর্ক হতে যাচ্ছে। এবং এই সময়কালে যাদের পারিবারিক অশান্তি রয়েছে, যে দাদা ভাই বোন, ছোট ভাই বোনদের সাথে যে অশান্তি, তারও একটা সুষ্ঠু সমাধান হবে। এবং পিতা যে কর্ম করবে সেই কর্মে সেরকম উন্নতির যোগ থাকবে, কিংবা পৈতৃক জনিত কোনো সম্পত্তির বিভাগ থাকলে সেই বিবাদের অবসান ঘটবে, কিংবা পিতা যে কর্ম করবে সেই কর্মের হস্তান্তর হয়ে যাওয়া, এটাও কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে। অর্থাৎ খুবই সুন্দর একটা ভালো অবস্থান এই সময়কালে। এবং এই নক্ষত্রের যে মেন জিনিসগুলো বলা হয়েছে, সেটা তো চিহ্ন হচ্ছে তলোয়ার, যেটা রক্ষা হেতু রাজারা ব্যবহার করত। সেরকম আরেকটি চিহ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুখোশ, অর্থাৎ বাইরের জগৎ আর ভিতরের জগৎ। এই সময়কালে যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু চিন্তাধারা অন্য হয়ে যাবে, যে এই ব্যবসা করছি তার সাথে কিছু একটা সাইডে অন্য কোনো কাজ করি, এগুলো দিক থেকে উন্নতির যোগ থাকছে। তবে বেশি সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো টেন্ডারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে কিন্তু বিশেষভাবে উন্নতির সময় থাকছে এই সময়কাল। তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যথা, বিষ, অ্যাসিডজনিত সমস্যা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। সময়কালে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে, এবং তার সাথে থাকছে হচ্ছে বিবাহের সম্বন্ধ চলে আসা। অনেক জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ আসবে এই সময়কালে, বহু জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ চলে আসা এই সময়কালে। যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে বলতে গেলে একটা গোল্ডেন টাইম, গোল্ডেন সময়, মানে ঢাইয়া যা নিয়ে গেছে এই সময়কালে আশা করছি সমস্ত কিছু ফেরত পাওয়ার প্রবল সময়। এই 11ই নভেম্বর পর্যন্ত খুবই ভালো সময় কর্কট রাশির। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং অন্তত প্রত্যেক দিন ভোলে বাবার উপাসনা করবেন। অন্তত মোটামুটি 51 বার অন্তত হলেও কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ভোলে আবার। সোমবার করে বিশেষ অভিষেক করবেন ভোলে আবার। এই ভোলে বাবার উপাসনা কিন্তু করেছিল অর্জুন মহাভারতের সময়, এক পায়ে দাঁড়িয়ে থাকে এই নক্ষত্র অজয় এক পদা। তো যাই হোক, এই সময়কালে এগুলো করবেন। গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। কোনো গুরুজন ব্যক্তিকে অসম্মান করবেন না, পিতাকে অসম্মান করবেন না। পিতার সাথে যদি কোনো রকম অসম্মান হয় বা পিতাকে যদি মনক্ষুণ্ণ করা যায়, তাহলে কিন্তু নিজের ভাগ্য নিজে হাতে ধরে নষ্ট করে দেওয়া হবে। এটাও কিন্তু মনে রাখতে হবে। শনি কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং শনির উপর গুরুর দৃষ্টি থাকছে, অর্থাৎ মহাভাগ্যবান যোগ কিন্তু তৈরি হচ্ছে এই কর্কট রাশির আগামী দিনে। তা আপনারা সবাই ভালো থাকেন। অনেক কথা আলোচনা করলাম। যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।